ভাবুন বন্ধুরা, এমন এক স্নাইপার যে কোনো কারণ ছাড়াই মাত্র কয়েক মিনিটের মধ্যে ২৯ জন মানুষকে হত্যা করে ফেলে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, পুরো এফবিআই মিলে তার বিরুদ্ধে একটা শক্ত প্রমাণও খুঁজে বের করতে পারে না। কে এই খুনি আর কেন করছে এসব? ছবির নাম টু ক্যাচ আ কিলার। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দ্য স্টোরি। গল্পের শুরু হয় বল্টিমোর শহরের এক উৎসবের রাত দিয়ে। ৩১শে ডিসেম্বর। পুরো শহর তখন নিউ ইয়ার সেলিব্রেশনে মেতে উঠেছে। বিল্ডিংয়ের ছাদে মানুষ নাচছে, চারদিকে আতশবাজি জ্বলছে, আনন্দ আর আলোয় ভরে গেছে পুরো শহর। কিন্তু হঠাৎ এই আনন্দের মাঝেই শুরু হয় মৃত্যুর বিভীষিকা। এক অজানা স্নাইপার অনেক দূর থেকে একের পর এক নিখুঁত নিশানায় গুলি চালাতে শুরু করে। সবকিছু এতটাই পরিকল্পিত ছিল যে বন্দুকের শব্দ আতশবাজির আওয়াজে চাপা পড়ে যায়। শুধু ছাদেই নয়, বিল্ডিংয়ের ভিতরে, লিফটে, ঘরের মধ্যে চারদিকে মানুষ মাটিতে লুটিয়ে পড়তে থাকে। কয়েক মুহূর্তের মধ্যেই আনন্দের রাত পরিণত হয় দুঃস্বপ্নে। এখানেই এন্ট্রি হয় এলিনর ফ্যালকোর, যে একজন পুলিশ অফিসার, যে তখন নিজের ডিউটিতে ছিল। ঘটনার খবর পাওয়া মাত্রই সে অ্যাকশনে নেমে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে সে রেস্কিউ অপারেশনে যোগ দেয়। সেখানেই তার দেখা হয় ডিটেকটিভ ম্যাকেনজির সঙ্গে, যে লেজারের সাহায্যে বুলেটের ট্র্যাজেক্টরি বিশ্লেষণ করছিল। তদন্তে জানা যায় সব গুলি একটা নির্দিষ্ট বিল্ডিংয়ের এক নির্দিষ্ট ঘর থেকে চালানো হয়েছিল। টিম যখন সেই জায়গায় পৌঁছাতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে এক বিশাল বিস্ফোরণ ঘটে। অর্থাৎ খুনি নিজের উপস্থিতির সমস্ত প্রমাণও মুছে ফেলেছিল। বিল্ডিং খালি করার সময় এলিনর গোপনে প্রত্যেক বেরিয়ে আসা মানুষের মুখ রেকর্ড করতে থাকে, কারণ তার মনে হচ্ছিল খুনি হয়তো ভিড়ের মধ্যেই লুকিয়ে আছে। কিন্তু ভিতরে ঢুকেও কোনো প্রমাণ পাওয়া যায় না। ধোঁয়া আর দুশৃঙ্খলার মধ্যে এলিনর অজ্ঞান হয়ে যায়। পরে তাকে চিকিৎসা করা হয়। কিছুক্ষণ পর এফবিআই এর টিম ঘটনাস্থলে আসে এবং পুরো জায়গা তন্ন তন্ন করে খুঁজে দেখে। এমনকি স্নিফার ডগও ব্যবহার করা হয়, কিন্তু ফলাফল শূন্য। না কোনো ফিঙ্গারপ্রিন্ট, না কোনো অস্ত্র, না কোনো ক্লু। এরপর তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিনিয়র এজেন্ট ল্যামমার্ককে। সেই নিজের টিমকে ব্রিফিং দিয়ে বলে, এটা কোনো সাধারণ কেস নয়। ২৯ জন মারা গেছে, অথচ খুনি একটাও চিহ্ন রেখে যায়নি। এই সময় এলিনর নিজের সহকর্মীর সঙ্গে কথা বলতে বলতে একটা গুরুত্বপূর্ণ মত দেয়। তার মতে খুনি হয়তো একজন সাইকোপ্যাথ, যে নিজের ভিতরের কোনো অনুভূতি থেকে মুক্তি পাওয়ার জন্য এসব করছে। ল্যামমার্ক সেই কথা শুনে ফেলে আর এলিনরের চিন্তাধারায় মুগ্ধ হয়ে যায়। পরদিন সকালে ল্যামমার্ক এলিনরকে একটা কফি শপে ডাকে। সেখানে সে এলিনরকে নিজের টিমে যোগ দেওয়ার অফার দেয়। তার বিশ্বাস ছিল এলিনরের চিন্তাভাবনা এই কেস সমাধানে সাহায্য করবে। এখানেই ম্যাকেনজিও অফিসিয়ালি তাদের সঙ্গে টিম আপ করে। তদন্ত এগোতে থাকে। সিসিটিভি ফুটেজ, বিল্ডিং স্টাফ, সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায় বিল্ডিংটা অনেক দিন ধরেই ফাঁকা পড়েছিল, আর মানুষজন শুধু পার্টির জন্য সেখানে এসেছিল। আর সেই সঙ্গে এক কেয়ারটেকার নিখোঁজ। ব্যালিস্টিক রিপোর্টে আরেকটা চমকে দেওয়া তথ্য সামনে আসে। খুনি যে রাইফেল ব্যবহার করেছিল সেটা ছিল একটা পুরনো মিলিটারি স্নাইপার রাইফেল XM21। এতটাই পুরনো যে তার সঠিক রেকর্ডও ডেটাবেসে নেই। অর্থাৎ অস্ত্রটা হয়তো কোনো অবসরপ্রাপ্ত মিলিটারি স্টক থেকে এসেছে। এলিনর প্রস্তাব দেয়, এমন অস্ত্র কোথায় কোথায় ট্রান্সফার হয়েছে সেটা ট্র্যাক করা উচিত। এরপর টিম মর্গে গিয়ে মৃতদেহগুলো পরীক্ষা করে, আর সেখানে আরেকটা সত্য সামনে আসে। প্রত্যেক ভিকটিমকে মাত্র একটা গুলিতেই মারা হয়েছে, যেন খুনি চাইছিল না তারা বেশি কষ্ট পাক। ম্যাকেনজির সন্দেহ হয় এটা কোনো প্রশিক্ষিত শুটার, হয়তো প্রাক্তন সেনা। কিন্তু একই সঙ্গে এটাও পরিষ্কার হয় এটা ব্যক্তিগত প্রতিশোধের ঘটনা নয়, এর পেছনে অন্য কিছু আছে। ঠিক তখনই হঠাৎ খবর আসে যে সন্দেহভাজনকে পাওয়া গেছে। টিম তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায়, যেখানে কাউন্টার টেরোরিজম ইউনিটের অফিসার ফ্র্যাঙ্ক অলরেডি অপারেশন চালাচ্ছিল। তার দাবি ছিল এক সন্দেহজনক লোক নিজেকে একটা ঘরে বন্দি করে রেখেছে আর সবাইকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যখন পুলিশ সেই ঘরে ঢোকে, তখন লোকটা নিজেই লাফ দিয়ে আত্মহত্যা করে। পরে তদন্তে জানা যায় লোকটা নির্দোষ ছিল, তার কাছে কোনো অস্ত্রও ছিল না। ল্যামমার্ক ভীষণ রেগে যায়। প্রথম বড় সূত্র পুরোপুরি ব্যর্থ হয়েছে, আর একজন নির্দোষ মানুষের প্রাণ চলে গেছে। এরপর টিম আবার শূন্য থেকে তদন্ত শুরু করে। তারা বিল্ডিংয়ে কাজ করা পেইন্টারদের জেরা করে। একজন নিজের পরিবার নিয়ে ব্যস্ত, আরেকজন অনেক আগেই কাজ ছেড়ে দিয়েছে।
কিন্তু তৃতীয় লোকটা একটু আলাদা মনে হয়। সে সম্প্রতি শুটিং প্র্যাকটিস করছিল। 3 জন পেইন্টারকে জেরা করার পরও বিশেষ কিছু পাওয়া যায় না। একজনের হাত ভেঙে গিয়েছিল, তাই সে কাজ চালিয়ে যেতে পারেনি। বাকি 2 জনও স্বাভাবিক মনে হয়। তবুও নিয়ম মেনে তাদের জলের গ্লাস থেকে ডিএনএ আর ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়, কারণ এই কেসে ছোট থেকে ছোট জিনিসও গুরুত্বপূর্ণ হতে পারে। এদিকে এলেনরকে এফবিআইতে ট্রান্সফার করা হয়, যেখানে তার মেডিকেল চেকআপ হয়। রিপোর্টে আয়রনের ঘাটতির পাশাপাশি আরও কিছু স্বাস্থ্য সমস্যা ধরা পড়ে। যখন ল্যামমার্ক জানতে পারে এলেনর এই রিপোর্ট আগে তাকে জানায়নি, তখন সে খুব রেগে যায়। তার কথায় এলেনর কষ্ট পায়। রাতে যখন এলেনর মন খারাপ করে বাড়ি ফিরছিল, তখন ল্যামমার্ক তাকে গাড়িতে লিফট দেয় এবং নিজের খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায়। প্রথমে এলেনর একটু রাগ দেখালেও পরে সে তার সঙ্গে যেতে রাজি হয়। ল্যামমার্কের বাড়িতে ডিনারের সময় সে এলেনরের সঙ্গে কিছু ব্যক্তিগত কথা শেয়ার করে। তার মেডিকেল হিস্ট্রি থেকে জানা যায় একসময় সে ড্রাগের নেশার সঙ্গে লড়াই করছিল। সেই সঙ্গে সে আগেও এফবিআইতে যোগ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মানসিক অবস্থা স্থির না থাকায় তাকে বাতিল করা হয়েছিল। ছোটবেলায় ট্রমা তার জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এলেনর নিজের হাতের দাগ দেখিয়ে জানায় সে জীবনে কতটা কষ্ট সহ্য করেছে। সে বলে পুলিশ ফোর্সে যোগ দেওয়া তার কাছে শুধু চাকরি ছিল না, বরং নিজেকে বাঁচিয়ে রাখার একটা উপায় ছিল। ল্যামমার্কের মনে হতে থাকে হয়তো এলেনরের মানসিকতা ওই খুনির সঙ্গে কিছুটা মিলে যায়, আর সেই কারণেই সে খুনিটাকে বুঝতে পারবে। পরের দিন একটা শপিং মলে সবাই কেনাকাটা করছে, খাচ্ছে দাচ্ছে। ঠিক তখনই এক আশ্চর্য লোক ওয়াশরুমে নিজের জামাকাপড় খুলে নিজেকে পরিষ্কার করছিল। গার্ডদের ডাকা হয়। তারা যখন তাকে থামানোর চেষ্টা করে, তখনই পুরো পরিস্থিতি বদলে যায়। লোকটা হঠাৎ বন্দুক বের করে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে, মানুষ মাটিতে লুটিয়ে পড়ে, আর কয়েক মুহূর্তের মধ্যেই মলটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। এটাই সেই খুনি। যখন এফবিআই সেখানে পৌঁছায়, তখন দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। একজন মানুষ একাই এত ধ্বংস চালিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় সে নিজের নোংরা শার্ট ডাস্টবিনে ফেলে বেরিয়ে গিয়েছিল। মুখ স্পষ্ট দেখা যায় না, কিন্তু এলেনর তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বুঝতে পারে। সে সেখানে শুধু খেতে এসেছিল। এখন তাদের হাতে একটাই প্রমাণ ছিল, সেই শার্ট। কিন্তু জানা যায় ক্লিনাররা সেটা অন্য আবর্জনার সঙ্গে ডাম্প ইয়ার্ডে পাঠিয়ে দিয়েছে। ল্যামমার্ক সঙ্গে সঙ্গে এলিনর আর ম্যাকেনজিকে সেখানে পাঠায়। এই সময় শহরের মেয়র চাপ দিতে শুরু করে এবং কেসটাকে পাবলিক করার জন্য সিসিটিভি ফুটেজ টিভিতে দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণ মানুষের সাহায্য চাওয়া হয়। অনেক ফোন আসে, আর তার মধ্যে একটা ফোন সবাইকে কাঁপিয়ে দেয়। এক ব্যক্তি নিজেকে খুনি বলে দাবি করে। সে বলে তার আমেরিকার প্রতি ঘৃণা আছে এবং সে তার মিশন চালিয়ে যাবে। সেই সঙ্গে সে দাবি করে তার আরও সহযোগী আছে। টিম সঙ্গে সঙ্গে লোকটার লোকেশন ট্রেস করে একটা সুপার মার্কেটে পৌঁছে যায়। সেখানে ল্যামমার্ক আর তার টিম গোপনে প্রবেশ করে। এলিনর আর ম্যাকেনজি একটা কাপলের অভিনয় করে ভিতরে ঢোকে। কয়েকজনকে দেখে তারা সন্দেহ করতে শুরু করে। যেই তারা অ্যাকশন নিতে যায়, সামনের লোকগুলো বন্দুক বের করে গুলি চালাতে শুরু করে। শুরু হয় ভয়ঙ্কর গুলির লড়াই, আর শেষে সবাই মারা যায়। কিন্তু পরে জানা যায় পুরো ব্যাপারটাই ছিল একটা প্র্যাঙ্ক কল। ওই লোকগুলো শুধু হিরো হওয়ার জন্য মিথ্যে বলছিল। একটা মজার কারণে এতগুলো প্রাণ চলে যায়, আর এই ব্যর্থতা ল্যামমার্কের ওপর আরও চাপ বাড়িয়ে দেয়। উচ্চপদস্থ কর্মকর্তারা ক্ষুব্ধ হয়ে ওঠে, আর যখন তারা এলিনরের অতীত সম্পর্কে জানতে পারে, তখন ল্যামমার্কের উপর আরও প্রশ্ন তোলা হয়। ল্যামমার্ক এলিনরকে রক্ষা করার চেষ্টা করে, বলে যে সে সবচেয়ে দক্ষ অফিসার, কিন্তু কেউ তার কথা মানে না, আর শেষ পর্যন্ত দুজনকেই কেস থেকে সরিয়ে দেওয়া হয়। এত বড় অপমানের পর ল্যামমার্ক পুরোপুরি ভেঙে পড়ে, কিন্তু এলিনর হার মানে না। সে নিজেই তদন্ত চালিয়ে যেতে থাকে। তখন সে জানতে পারে একজন পেইন্টার মিথ্যে কথা বলেছিল। সে নিজের বদলে অন্য কাউকে কাজ করতে পাঠিয়েছিল। এলিনর সঙ্গে সঙ্গে তার বাড়িতে যায়। প্রথমে লোকটা কিছুতেই সত্যি স্বীকার করতে চায় না, কিন্তু চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত সব বলে দেয়। সে বলে টাকা আর খাবারের বিনিময়ে সে একজন লোককে কাজে রেখেছিল, যার নাম ছিল ডিন। ডিন ছিল খুব আশ্চর্য ধরনের মানুষ। সে নিরামিষভোজী, অথচ আগে একটা কাচারির দোকানে কাজ করত, কিন্তু এখন মাংস দেখলেই তার বমি চলে আসত। টিম তার স্কেচ তৈরি করায় এবং বিভিন্ন কাচারির দোকানে খোঁজ শুরু করে। অবশেষে একটা জায়গায় তার পরিচয় পাওয়া যায়, ডিন পস্ক। সেখানে জানা যায় ডিন আগে খুব শান্ত আর সাধারণ মানুষ ছিল, কিন্তু একদিন একজনের মৃত্যু হয়, আর সবাই সন্দেহ করেছিল যে ডিনই তাকে মেরেছে। তারপর থেকেই সে চাকরি ছেড়ে উধাও হয়ে যায়।
এরপর এলিনর আর ল্যামমার্ক তার বাড়িতে পৌঁছায়। সেখানে জানা যায় ডিনের বাবা ছিলেন একজন শুটিং ইন্সট্রাক্টর, অর্থাৎ তার নিখুঁত শুটিং স্কিল সেখান থেকেই এসেছে। ঠিক তখনই ডিনের মা তাদের দেখে ফেলে। প্রথমে তিনি কিছু বলতে চান না, কিন্তু পরে আবেগে ভেঙে পড়ে সত্যিটা বলে দেন। ছোটবেলায় একটা দুর্ঘটনায় ডিন গুলিবিদ্ধ হয়েছিল, আর সেই ঘটনাই তার মানসিক অবস্থাকে পুরো বদলে দেয়। আর্মিও তাকে বাতিল করে দেয়, আর তারপর থেকেই সে সম্পূর্ণ ভেঙে পড়ে। যখন এসব কথা হচ্ছিল তখন এলিনরের চোখ বাইরে পড়ে। টেবিলের ওপর রাখা দুটো কাপ দেখে সে বুঝে যায় ডিন আশেপাশেই আছে। সে তৎক্ষণাৎ ল্যামমার্ককে সতর্ক করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। দূর থেকে ডিন স্নাইপার রাইফেল দিয়ে গুলি চালায়, আর ল্যামমার্ক গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এলিনর ভয়ে জমে যায়, কিন্তু ডিনের মা তাকে থামিয়ে বলেন, নড়বে না, না হলে আমার ছেলে তোমাকেও মেরে ফেলবে। এরপর ডিনের মা এলিনরের কাছ থেকে বন্দুক নিয়ে বাইরে যান এবং ছেলেকে বোঝানোর চেষ্টা করেন, বাবা, আত্মসমর্পণ করো, পুলিশ তোমাকে মারতে আসেনি, চিকিৎসা করতে এসেছে। কিন্তু ডিনের ওপর সেই কথার কোনো প্রভাব পড়ে না। তার চোখে তখন শুধু ঘৃণা আর অন্ধকার। তার মা বুঝে যান হয়তো তার ছেলে আর কখনো আগের মতো ফিরবে না। আর সেই অসহ্য যন্ত্রণার মধ্যেই তিনি এমন একটা পদক্ষেপ নেন যা সবাইকে স্তব্ধ করে দেয়। তিনি নিজেই নিজের জীবন শেষ করে দেন। এটা দেখে ডিন বাইরে বেরিয়ে আসে, হাতে স্নাইপার রাইফেল, সরাসরি এলিনরের দিকে তাক করা। ঘরের ভিতরে এলিনর ভয়ে জমে থাকে, কিন্তু ডিন তাকে গুলি করে না, বরং নিজের অস্ত্রটা টেবিলের ওপর রেখে দেয়। এলিনর ধীরে ধীরে তার সঙ্গে কথা বলা শুরু করে। সে জানায় এফবিআই তাকে এখানে পাঠিয়েছে কারণ সে ডিনের মনস্তত্ত্ব বুঝতে পারে। এলিনর বলে, আমি তোমাকে বুঝতে পারি, কিন্তু মানুষকে মেরে ফেলা কোনো সমাধান নয়। প্লিজ আত্মসমর্পণ করো, আমি কথা দিচ্ছি তোমার চিকিৎসা হবে। ডিন কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে সে পুরো মানব জাতিকেই ঘৃণা করে। তার মতে মানুষ শব্দ, দূষণ আর বিশৃঙ্খলার মাধ্যমে পৃথিবীটাকে ধ্বংস করছে, আর সে শুধু পরিষ্কার করার কাজ করছে। তার যাওয়ার মতো কোনো জায়গা নেই, কারণ চারিদিকে শুধু মানুষই মানুষ। তারপর সে বলে, আমি নিজেকে শেষ করে দেব যদি তুমি প্রতিশ্রুতি দাও যে আমার মৃত্যুর পর আমার দেহ পুড়িয়ে দেওয়া হবে, তাহলে আমি আত্মসমর্পণ করতে পারি। এলিনর বাধ্য হয়ে রাজি হয়ে যায়, কিন্তু ঠিক তখনই পুলিশের সাইরেনের শব্দ শোনা যায়, আর ডিনের মনে হয় এলিনর তাকে প্রতারণা করেছে। রাগে সে এলিনরকে জোরে আঘাত করে অজ্ঞান করে দেয়, তাকে বেঁধে ফেলে, তারপর বাইরে বেরিয়ে পুলিশের ওপর গুলি চালাতে শুরু করে। একের পর এক অফিসার মাটিতে পড়ে যেতে থাকে। ব্যাকআপ টিম এসে পৌঁছায়, আর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ভেতরে বাঁধা অবস্থায় এলিনর তাকে বোঝানোর চেষ্টা করে, আমাকে ছেড়ে দাও, আমি সবাইকে থামাতে পারবো, আমি তোমাকে বাঁচাতে পারবো। কিন্তু তখন ডিন পুরো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সে বিস্ফোরক সেট করতে শুরু করে, পুরো টিমকে উড়িয়ে দেওয়ার জন্য। এলিনর শেষবারের মতো তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সব ব্যর্থ হয়ে যায়। ডিন যখন বিস্ফোরক অ্যাক্টিভেট করে দেয়, তখন এলিনর কোনোভাবে নিজেকে মুক্ত করে তার ওপর ঝাঁপিয়ে পড়ে, আর তার গলায় এত ভয়ঙ্করভাবে আঘাত করে যে ডিন গুরুতর আহত হয়ে যায়। এতে ডিন পুরো শকড হয়ে যায়। সে কিছু না বলে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর এলিনর নিজেকে মুক্ত করে টিমকে সব জানায়। সবাই মিলে ডিনের পিছু নেয় জঙ্গলের গভীর পর্যন্ত। সেখানে তারা ডিনকে খুঁজে পায়, আহত আর দুর্বল অবস্থায়। পুলিশ তাকে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু ডিন আবারও বন্দুক তুলে নেয়, আর এবার পুরো ফোর্স একসঙ্গে গুলি চালায়। আর এভাবেই 31শে ডিসেম্বরের সেই ভয়ঙ্কর খুনি ডিনের গল্প শেষ হয়ে যায়। কেস বন্ধ হওয়ার পর এফবিআই এলিনরকে সতর্ক করে দেয় যে এই এনকাউন্টারের ব্যাপারে তাকে চুপ থাকতে হবে, কারণ নিয়ম অনুযায়ী অপরাধীদের জেরা করা উচিত ছিল, সরাসরি মেরে ফেলা নয়। এর বদলে তাকে একটা অফার দেওয়া হয়, এফবিআই অ্যানালিস্ট হওয়ার। প্রথমে এলিনর সেই অফার ফিরিয়ে দেয়, কিন্তু যখন তাকে বলা হয় যে অনুমতি ছাড়া তদন্ত চালিয়ে যাওয়ার জন্য তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতে পারে, তখন সে একটা শর্ত রাখে। সে বলে ল্যাম্বমার্ককে সম্মান জানাতে হবে, কারণ এই সম্মানের প্রকৃত দাবিদার সেই। অবশেষে কর্তৃপক্ষ রাজি হয়ে যায়, আর এলিনর সেই অফার গ্রহণ করে। কেস শেষ হওয়ার পর এলিনর মিডিয়ায় বিখ্যাত হয়ে যায়, কিন্তু তার মনের মধ্যে বারবার ফিরে আসে শুধু একটাই জিনিস, ল্যাম্বমার্কের সেই কথাগুলো, সেই দিক নির্দেশনা যা সে কোনো দিন ভুলতে পারবে না। আর বন্ধুরা, এখানেই এই গল্পের সমাপ্তি।
এই গল্প থেকে আমরা শিখতে পারি যে মানুষের মনের অন্ধকার তার হাতে থাকা বন্দুকের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। কখনো কখনো আসল যুদ্ধটা অপরাধীদের বিরুদ্ধে নয়, বরং তাদের ভেতরে চলতে থাকা চিন্তাধারার বিরুদ্ধে। যদি সেই কষ্টকে বোঝা না যায়, তাহলে সেই কষ্টই একসময় অন্য কারো জন্য ধ্বংস ডেকে আনে। আর সবচেয়ে বড় কথা, সব ভিলেন জন্মগতভাবে ভালো হয় না, অনেক সময় জীবনই মানুষকে সেই পথে ঠেলে দেয়। তাই বন্ধুরা, কাউকে বিচার করার আগে তার গল্পটা বোঝার চেষ্টা করুন, না হলে আরেকজন ডিন তৈরি হতে খুব বেশি সময় লাগবে না। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দ্য স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।